আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 7, 8, 9 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ইউয়ান সাংইউকে সঙ্গে করে নিয়ে প্রাসাদে ফিরে যাচ্ছিল। তখন সে সাংইউকে জিজ্ঞাসা করে, আমার ভাই ইন তোমাকে কবে দেখলো আর সে কিভাবে তোমার প্রেমে পড়ে গেল এক দেখাতেই। সাংইউ তখন তাকে সেই দিনের দুর্ঘটনার ব্যাপারে বলে, যেখানে ইন তাকে প্রথম দেখিয়েছিল আর লোকদের কাছে থেকে বাঁচিয়েছিল। এটা শুনে ইউয়ান বলে, সেই দিন শানচা তোমার সঙ্গে এই ষড়যন্ত্র করেছিল। এটা শুনে সে অবাক হয়ে বলে, তাহলে এটা তোমাদের ষড়যন্ত্র? আমার মনে হয় একদিন এই কাজের জন্য তোমাকে পস্তাতে হবে। যাই হোক, আমি তো একটা সামান্য হরিণ ডিমন। আমাকে তুমি যে কারো কাছে বিক্রি করে দিলেও তোমার কিছুই যায় আসবে না। আর তিনি তো এই রাজ্যের দ্বিতীয় রাজকুমার। আমার মনে হয় না এটা কোনো খারাপ ডিল হবে, বরং আমার জন্য বেশ ভালোই হবে তাকে বিয়ে করলে। এটা শুনে যখন ইউয়ান চলে যাচ্ছিল তখন সে তাকে পেছনে থেকে বলে, যদি এর মধ্যে কোনো একদিন তোমার আফসোস হয় তাহলে তুমি আমাকে বলো, আমি তাহলে ইনকে বিয়ে করব না। এটা শুনে সে ওখানে থেকে চলে যায়। এদিকে জি হেং, যে বর্তমানে ইন রাজপুত্র, সে তার মাকে পটাচ্ছিল। তার মা তাকে বলে ছোটবেলায় সে এই রাজপ্রাসাদ থেকে চুরি হয়ে গিয়েছিল, কিন্তু সে এই কথা বিশ্বাস করে না, কারণ সে জানতো তার মা ইচ্ছে করে তাকে জঙ্গলে রেখে এসেছিল, কারণ তার ডিমন শেকড়টা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তবুও সে তার মায়ের সঙ্গে ভালো হওয়ার নাটক করে তার মাকে নিজে হাতে চা খাওয়ায়। এখন তার মা মনে মনে ভাবছিল তিনি তার সৎ ছেলে ইউয়ানকে এই রাজ্যের রাজা বানিয়েছে, মানে ডিমন গড বানিয়েছে। কিন্তু এখন যেহেতু তার ছেলে ফিরে এসেছে, এজন্য তাকে বিকল্প কিছু ভাবতে হবে। এদিকে সাংইউ তার আংটি দেখে ভাবছিল কেবলমাত্র ইউয়ানের মনের ভেতরে একটু একটু ভালোবাসা জেগেছিল, কিন্তু এতটুকু ভালোবাসা তার অ্যাম্বার হার্ট তৈরি হওয়ার জন্য যথেষ্ট না। এখন এই কাজের মাঝ পথে এসে সে অনেক কনফিউজড হয়ে গেছে যে সে এখন কি করবে। তার এসব ভাবনার মাঝেই সেখানে ইন চলে আসে। সে তার জন্য অনেক দামি একটা গিফট নিয়ে এসেছিল, যেটা সে তাকে উপহার দেয়। কিন্তু সাংইউ তাকে বলে, এত দামি উপহার আমি নিতে পারবো না। সে অনেক বেশি কৌতূহলী ছিল। এটা দেখে রাজপুত্র বুঝতে পারে সে তাকে কি জিজ্ঞাসা করবে। সে বলে, আমি জানি তুমি হয়তো জিজ্ঞাসা করতে চাইছো যে আমি কিভাবে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেললাম, তাই তো? আসলে কাউকে যদি পছন্দ হওয়ার থাকে তাহলে তাকে একবারেই পছন্দ হয়ে যায়। সৃষ্টিকর্তা হয়তো তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে বাছাই করে রেখেছে, এজন্যই হয়তো আমি তোমাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছি। নয়তো কত মানুষই তো আছে, কত চেষ্টা করার পরেও এবং কতবার দেখা হওয়ার পরেও তারা এক হতে পারে না। তাদের এসব কথার মাঝেই সেখানে ইউয়ান আসে। দূর থেকে তাদের দুজনকে এভাবে দেখে সে রেগে চলে যায়। এটা দেখে আবার সাংইউ ইনকে বলে, আমি একটু আসছি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। যখন সে ইউয়ানের সঙ্গে দেখা করতে যেতে চায় তখন বাই তাকে বাধা দিয়ে বলে ডিমন রাজা তার সঙ্গে দেখা করতে চায় না। এটা শুনে সে মন খারাপ করে ওখানে থেকে চলে যায়। এরপরে বাই গিয়ে ইউয়ানকে বলে সাংইউ এসেছিল, কিন্তু সে চলে গিয়েছে। এটা শুনে সে রেগে বলে, আমি কি তোমাকে বলেছি আমাকে এসব এসে বলো? যখন বাই চলে যায় তখন সে তার বুকে অদ্ভুত একটু ব্যথা অনুভব করে। সে বুঝতে পারছিল না তার বুকে এমন চিনচিন কেন করছে। এজন্য পরদিন সে ডাক্তার দেখায়। সে ডাক্তারকে বলে তার বুকের মধ্যে চিনচিন করে ব্যথা হচ্ছে আর খালি খালি অনুভব হচ্ছে। ডাক্তার যখন তাকে জিজ্ঞাসা করে তার বুকের মধ্যে খালি অনুভব কেন হচ্ছে, তখনই তার সাংইউ এর সঙ্গে কাটানো স্মৃতিগুলোর কথা মনে পড়তে থাকে। এজন্য সে ডাক্তারকে আর কোনো কিছুই বলে না। আর ডাক্তারও বুঝতে পারে না যে তার কি ধরনের অসুখ হয়েছে। সেই দিনের পর থেকে ইউয়ান সাংইউ এর কাছে থেকে দূরে থাকা শুরু করে। এই বিষয়টা নোটিস করে সাংইউ তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে যে সে কেন তার থেকে লুকিয়ে বেড়াচ্ছে। কিন্তু সে তাকে বাহানা দিয়ে বলে, আমি আমার কাজে ব্যস্ত, তুমি এখন তোমার ইনের সঙ্গে গিয়ে দেখা করো, কিছুদিন পরে তো তুমি তাকে বিয়ে করবে। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যায় তখন সাংইউ বুঝতে পারে ইউয়ানের হিংসে হচ্ছে। এটা নিয়ে সে রাতে ভাবছিল যদি সে ইউয়ানকে এভাবে হিংসে ধরাতে পারে তাহলে তার কাজটা আরো দ্রুত হয়ে যাবে। ইউয়ান তাকে আরো তাড়াতাড়ি ভালোবাসতে শুরু করবে আর সেও অ্যাম্বার হার্ট পেয়ে যাবে। এদিকে ইউয়ান যখন একটা জায়গায় যায় তখন একটা ফরমেশন খুলে যায় আর তাকে সেই ফরমেশনের ভেতরে টেনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে বাই দৌড়ে সাংইউ এর কাছে যায় আর তাকে বলে ডিমন কিংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে ডিমন কিংকে তার সৎ মা মেরে ফেলার জন্য একটা হার্ট ফরমেশন তৈরি করে তাকে আটকে দিয়েছিল। সে নিজের মুখে একটা মুখোশ পরে নিয়েছিল আর তাকে আঘাত করতে শুরু করেছিল। এই ফরমেশনের আঘাতের ফলে ইউয়ান মারা যাবে। সে ওই ফরমেশন চালু করে রেখে ওখানে থেকে চলে যায়। ইউয়ান যেমন আঘাত পাচ্ছিল সাংইও সেম আঘাত ফিল করতে পারছিল। সে তার কাছে চলে যায় আর এরপরে তাকে বাঁচানোর চেষ্টা করতে শুরু করে। ইউয়ান তাকে বারবার বারণ করছিল কিন্তু সে তার বারণ শোনে না। শেষ পর্যন্ত সে অনেক আহত হয়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। ফরমেশনের কারণে ইউয়ান সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। সাংইউ ভীষণ আহত অবস্থায় তার কাছে যেতে শুরু করে কিন্তু সে বেশি দূর এগোতে পারে না। সেও জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায়। ওই ফরমেশনের কারণে ইউয়ান ভীষণ বাজেভাবে আহত হয়ে গিয়েছে। সে কোমায় চলে গিয়েছে।
এই বিষয়টা যখন রানীমা জানতে পারে তখন তো তিনি অনেক বেশি কষ্ট পাওয়ার ভান করেন। সেখানে থাকা সব রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলে 9 দিন পরে ডিমন রাজার রাজ্য অভিষেক হওয়ার কথা ছিল, যেহেতু সে অসুস্থ হয়ে পড়েছে তাকে বাঁচানো সম্ভব না, সে হয়তো মারা যাবে। রানীমা তখন বলে ঠিক আছে, তাকে দাফন করার পরেই না হয় আমার যে দ্বিতীয় ছেলে আছে তাকে রাজ্যের আসনে বসিয়ে দেব। এদিকে সাংইউয়ের জ্ঞান ফিরে আসার পরে সে যখন জিজ্ঞাসা করে যে ইউয়ান কোথায়, তখন তাকে বলা হয় ইউয়ান মারা গিয়েছে। এটা শুনে তো সে একদম বিশ্বাসই করতে পারছিল না। সে কান্না করতে করতে দৌড়ে যাচ্ছিল আর ভাবছিল ইউয়ান কিভাবে এত সহজেই মারা যেতে পারে। সে মারা গেলে আমি কিভাবে অ্যাম্বার হার্ট পাবো আর আমার পরিবারের মানুষদেরকে বাঁচিয়ে তুলবো। সে মরে গেলে হবে না। এসব কিছু ভাবতে ভাবতে সে তার কাছে যায় আর তার এই অবস্থা দেখে কান্না করে ফেলে। এখন সে নিজের হাতের রক্ত দিয়ে তাকে বাঁচাতে শুরু করে। বাই তাকে বাধা দিতে চাইলে সে বলে আমাকে চেষ্টা করতে দাও। এখন সে নিজের রক্ত দিয়ে এবং শক্তি দিয়ে তাকে বাঁচাতে শুরু করে। সে দিন রাত ইউয়ানকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এভাবে প্রায় 3 দিন 3 রাত পার হয়ে যায়। রানীমা সেখানে এসে তাকে দেখে আর বলে তুমি এখানে কি করছো? তুমি ভুলে যেও না যে কিছুদিন পরে আমার ছোট ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। মানলাম তুমি তার সার্ভেন্ট ছিলে, তাই বলে তার ঘরে এত থাকা ঠিক না। তখন সে বলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি কিছুক্ষণ এখানে থাকবো। রানীমা যখন চলে যায় তখন সে বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে হয়তো রানীমায়েরই হাত আছে। তখনই আমরা ইউয়ানের হাত কিছুটা নড়ে উঠতে দেখি। এদিকে রানীমা যখন আসল রানীর কাছে যায় তখন তাকে বলে তোমার ছেলে মারা গিয়েছে। এটা শুনে তো তিনি অনেক অস্থির হয়ে ওঠেন। তখন তিনি বলেন তোমার ছেলেকে আমি নিজে হাতে মেরেছি। আজ আমি তার শেষ কার্য সম্পন্ন করব আর এরপরে তার সঙ্গে একই জায়গায় তোমাকেও কবর দিয়ে দেব। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে সাংইউ অনবরত তাকে নিজের রক্ত দিয়ে যাচ্ছিল আর বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। ততক্ষণে রানীমাও নিজের লোকজনদেরকে নিয়ে সেখানে চলে আসে রাজার বডি নিয়ে যাওয়ার জন্য আর তাকে দাফন করার জন্য। কিন্তু সাংইউ তাকে বাধা দিয়ে বলে রাজা এখনো বেঁচে আছে, তাকে জ্যান্ত কবর আমি দিতে দেব না। এটা শুনে রানীমার রেগে তাকে চাবুক মারতে শুরু করে। সে নিজে বাঁচার চেষ্টা করে কিন্তু সে বেশিক্ষণ স্থির থাকতে পারে না। যখন এবার রানীমা তাকে আঘাত করেই বসবে ঠিক তখনই সেখানে ইউয়ান চলে আসে, মানে সে এখনো বেঁচে আছে। এটা দেখে তো তারা অনেক বেশি অবাক হয়ে যায়। সাংইউ খুশি হয়ে সেখানেই জ্ঞান হারায়। এদিকে রানীমা ভীষণ রেগেছিল, কারণ এত বাজেভাবে আহত হওয়ার পরেও কিভাবে ইউয়ান বেঁচে গেল। তাকে আমি একবার মারার চেষ্টা করেছি, এবার যেহেতু সে মরেনি তাহলে আমি তাকে আরো একবার মারার চেষ্টা করব। এদিকে ডিমন কিং সাংইউ এর অবস্থা খারাপ দেখে তাকে সঙ্গে করে একটা পুকুরের কাছে নিয়ে যায়। এই পুকুরে অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি ছিল। এইসব শক্তি সে সাংইউকে দিয়ে দেয়, যার ফলে সাংইউ খুব দ্রুতই সেরে ওঠে। সে তাকে জিজ্ঞাসা করে এটা কি। তখন সে বলে এই পুকুরে অনেক স্পিরিচুয়াল এনার্জি আছে, আমি তোমাকে এগুলো দিলাম সুস্থ হওয়ার জন্য। ইউয়ান তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে বাঁচিয়েছে। তখন সে বলে কারণ আমরা দুইজন বন্ধু আর আমি আপনাকে বলেছিলাম যে আমার আপনার সাহায্যের প্রয়োজন, আমাকে সাহায্য না করে আপনি মরতে পারেন না। এটা শুনে ইউয়ান যখন তার কাছে যায় তখন সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু ইউয়ান তাকে কাছে টেনে নিয়ে তার কপালের সঙ্গে কপাল লাগিয়ে সাংইউর ওপরে করা পাপেট স্পেল তুলে নেয়। এটা দেখে তো সাংইউ বেশ খুশি হয়ে যায়। ইউয়ান তাকে একটা বাঁশি দিয়ে বলে যখন তুমি কোনো বিপদে থাকবে তখন এটা বাজাবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি কোথায় আছো। এই বাঁশি পেয়ে তো সে অনেক খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়। আর এরপরে সে ওখানে আনন্দ করতে শুরু করে। তার আনন্দ দেখে ইউয়ান অনেক খুশি হয়ে যাচ্ছিল। এদিকে আমরা জি হেং এর গার্লফ্রেন্ডকে দেখি, যাকে একটা জেলখানার মধ্যে বন্দি করে রাখা ছিল। সে চাইলেও এখানে থেকে বের হতে পারছিল না। এদিকে ইউয়ান যখন রাতে জানতে পারে সাংইউ এর সাথে আগামীকালকে ইন এর বিয়ে, তখন তো তার অনেক রাগ হচ্ছিল। সাংইউ রাতে বাইরে হাঁটছিল আর অনেক খুশি ছিল। এটা দেখে সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আগামীকালকের বিয়ের ব্যাপারটা নিয়ে অনেক খুশি নাকি? আসলে আমি কখনো খুশি অনুভব করিনি, এজন্য আমি জানি না খুশি কেমন হয়। এটা শুনে সাংইউ তাকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার সিদ্ধান্তের জন্য পস্তাচ্ছেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি যতক্ষণ আমি আপনার কর্মচারী আছি ততক্ষণ আপনার হুকুম মানতে আমি বাধ্য। আপনি যদি না চান তাহলে আমি তাকে বিয়ে করব না। কিন্তু ইউয়ান তখন তাকে অভিমান করে বলে কোনো সমস্যা নেই, আগামীকালকে আমি নিজে গিয়ে তোমাকে বিয়েতে দিয়ে আসবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে সত্যি সত্যি সে সাংইউকে অনেক সুন্দরভাবে বউ সাজায় আর এরপরে নিজে হাতে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। সে তার কেয়ার করছিল। এটা দেখে ইন বলে আমি কখনো ভাবতেও পারিনি তুমি তোমার কাজের লোককে এত বেশি কেয়ার করো। সে কিছুক্ষণ সাংইউকে ভালোভাবে দেখার পরে ইনের হাতে তুলে দেয় আর তাকে বলে তার খেয়াল রেখো। সাংইউ যখন তার সঙ্গে চলে যাচ্ছিল তখন তার বুকের ভেতরে আবারও চিনচিন ব্যথা করে। এরপরে রানীমাকে সাক্ষী রেখে তাদের দুজনের বিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছিল। যখন তাদের দুজনের বিয়ে পড়ানো হচ্ছিল তার কিছুক্ষণের মধ্যে ইউয়ান সেখানে চলে আসে আর এই বিয়ে থামাতে বলে। তার কণ্ঠ শোনা মাত্রই সাংইউ হেসে ফেলে। এখন ইউয়ান বলে আমি আমার সিদ্ধান্তে পস্তাচ্ছি। রানীমা তখন বলে এর মানে কি?
তখন সে বলে আমি যেই সিদ্ধান্ত নিয়েছি সেটা ভুল করেছি। এটা বলে সে তার দিকে হাত বাড়িয়ে দিলে সাংইউ বলে ঠিক আছে। এটা বলে সে চুপচাপ তার হাত ধরে তার পিছু পিছু চলে যায় আর তারা সবাই সেখানে অপমানিত হয়। বাইরে এসে সাংইউ তাকে জিজ্ঞাসা করে সে কেন এই বিয়েটা হতে দিল না, এটার আসল কারণটা আসলে কি, এটা কি তার হার্টের সঙ্গে জড়িত। প্রথমে সে এটা অস্বীকার করে। সাংইউ যখন মন খারাপ করে চলে যাচ্ছিল তখনই সে তাকে কাছে টেনে ধরে আর কিস করে দেয়। এরপরে সে সাংইউ এর হাত নিজের হার্টের উপরে রাখে। তার হার্টবিট চলছিল। এটা শুনতে পেয়ে তো সে খুশি হয়ে যায়, মানে সে তাকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দেয় যে সে তাকে ভালোবেসে ফেলেছে। পরদিন সকালে ইউয়ানকে প্রাসাদে ডাকা হয়। তার এমন আচরণের কারণে রানীমা তাকে জিজ্ঞাসা করে সে এমন কাজ কেন করলো। তখন সে বলে আমি সাংইউকে হাতছাড়া করতে পারবো না। তার এই কথা শুনে সে বলে ঠিক আছে, তাহলে এখন থেকে রাজ্যের যেই কোর্ট আছে সেটার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই, তুমি কি বলছো। ইউয়ান তার মাকে বলে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। সে চলে যাওয়ার পরে সাংইউকে রানীমা ডেকে পাঠায় আর তাকে এক ধরনের ঔষধ খাইয়ে দেয়, তাকে যন্ত্রণা দেয় আর তাকে বলে তোমার সাহস কিভাবে হলো আমার দুই ছেলের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর, এরপর থেকে কোনো সমস্যা হলে আমি তোমাকে দেখে নেব। এরপরে রানীমা সেই গুহায় চলে যায় ইউয়ানের আসল মায়ের সঙ্গে দেখা করতে। রানীমা তাকে বলে তোমার জন্য আজকে আমি একটা ভালো খবর নিয়ে এসেছি, তোমার ছেলে ইউয়ান এখনো মারা যায়নি। এটা শুনে তো তিনি খুশি হয়ে যায়। এরপরে তিনি রেগে তাকে বলেন তবে তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না, তাকে আমি আবারও মেরে ফেলার চেষ্টা করব, তাকে এবার আমি বিষ খাইয়ে মেরে ফেলবো। সেই দিন রাতে আবারও রানীমা সাংইউকে ডেকে পাঠায়। যেহেতু তিনি সাংইউকে পয়জন দিয়েছিলেন এজন্য তিনি জানতেন সাংইউ তার সব কথা শুনবে। সাংইউ রানীমায়ের গলায় একটা অদ্ভুত ধরনের লকেট খেয়াল করে। এখন রানীমা তাকে একটা বাক্স হাতে ধরিয়ে দিয়ে বলে তুমি খুব ভালো করেই জানো এটা দিয়ে তোমাকে কি করতে হবে। এটা আসলে একটা বিষের গুঁড়ো ছিল। এই গুঁড়োর সাহায্যে ইউয়ানকে মারতে বলা হয়েছে, এজন্য সে এই গুঁড়ো তার ঘরের ভেতরে ছিটিয়ে দেয় আর একটা শয়তানি হাসি হাসে। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।